মুর্শিদাবাদের সবথেকে ঐতিহ্যবাহী যে হাজারদুয়ারি প্যালেস আমাদের লালবাগে। তো আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটায় আপনাদের কি ডিটেলস আমি দেব। এখন যেটা কথা হচ্ছে হাজারদুয়ারি সম্পর্কে পুরো ডিটেলস আপনাদের আমি জানাবো, ঠিক আছে। এবং হাজারদুয়ারির আশেপাশে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে দেখার মতো সেগুলো সম্পর্কেও আপনাদের আমি আজকের ভিডিওতে পুরো ডিটেলস জানাচ্ছি। তো মুর্শিদাবাদ নামকরণটা কিভাবে হয়েছিল প্রথমেই বলি আপনাদের। মুর্শিদাবাদ নামকরণটি হয়েছিল মুর্শিদ কুলি খান এর নাম অনুসরণ করে, ঠিক আছে। মুর্শিদাবাদের সবথেকে প্রিয় যে ঐতিহ্যবাহী আমাদের এই যে হাজারদুয়ারি, সেটি 200 বছরের পুরাতন হাজারদুয়ারি এবং এটি নির্মাণ হয়েছিল 1837 সালে নবাব হুমায়ুন জ্ঞানের আদর্শ অনুসারে। ডানকান ম্যাগনেট দ্বারা এই প্যালেসটি নির্মাণ হয়েছিল। এই যে প্যালেসটি দেখছেন, এই প্যালেসটির মধ্যে 1000টি দরজা আছে, সেই কারণে এর নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি। তো এই 1000টা দরজার মধ্যে 900টি দরজা কিন্তু আসল এবং 100টি দরজা নকল। এর ভেতরে একটি মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছে। এখানে পাথরের মূর্তি, চীনামাটির বাসন, বিভিন্ন অস্ত্র, ফরাসি এবং ইটালিয়ানদের আঁকা অয়েল পেন্টিং আছে, পুরাতন মানচিত্র এবং ভূমি রাজস্ব রেকর্ড, এই সব কিছু 18-19 শতকের তৈরি। এখানে হাতির দাঁত ও রূপোর পালকিও রয়েছে। আর একটি জিনিস আপনাদের আমি বলে দিই, এই হাজারদুয়ারি প্যালেসটি কিন্তু প্রতি শুক্রবার এটি বন্ধ থাকে। এই হাজারদুয়ারিটির পুরনো নাম ছিল বারাকুঠি বা নিজাম কিলা। এই যে 3 তলা বিশিষ্ট হাজারদুয়ারি প্যালেসটি আপনারা দেখছেন, এর উচ্চতা হচ্ছে কিন্তু 80 ফুট এবং এই যে প্যালেসটি দেখছেন, এই প্যালেসটির মধ্যে মোট 114টি ঘর রয়েছে এবং 8টি গ্যালারি রয়েছে। এর যে অপোজিটে আপনারা যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার নাম হচ্ছে ইমামবাড়া। এটি বছরের একবারই কিন্তু খোলা হয় আর বাকি টাইম সব সময় বন্ধ থাকে। এটি যখন মহরম উৎসব হয়, সেই মহরম উৎসবের সময় কিন্তু এই বিল্ডিংটি খোলা হয়, ঠিক আছে। এবং এটি তৈরি করা হয়েছিল মুসলিম সম্প্রদায়ের কিছু গরিব দুস্থ মানুষ যারা মক্কায় হজ করতে যেতে পারে না, হজ না করতে যাওয়ার কারণে তারা কিন্তু হজ করতে পারে না। তো সেই কারণে নবাব সিরাজউদ্দৌলা তার মায়ের ইচ্ছা ছিল, মানে নবাব সিরাজউদ্দৌলার মায়ের ইচ্ছা ছিল যে এখানে তারা সবাই নামাজ পড়ুক মক্কার উদ্দেশ্য নিয়ে। তো সেই কারণে মক্কা থেকে মাটি নিয়ে এসে কিছু মাটি এর সঙ্গে মিশ্রণ করে এটাকে নির্মাণ করা হয়েছিল। সেই কারণে কিন্তু এইটি এখন ইমামবাড়া নামে পরিচিত আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে, এবং সেখানে নামাজ পড়া হয় প্রতি মহরমের সময় একবার, ঠিক আছে। এখন আপনারা যে এই ঘড়িঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘড়িঘরটির এত উচ্চতা হওয়ার কারণ কি জানেন? এই ঘড়িঘরটির এত উচ্চতা হওয়ার কারণ হচ্ছে এই যে ঘড়িটি এটি উপরে থাকার কারণ হচ্ছে এই যে পাশেই যে ভাগীরথী নদীটি আছে, এই নদীটিতে আগেকার দিনে ব্যবসা বাণিজ্য হতো, আর তখন ব্যবসা বাণিজ্য করার সময় তারা সময় নির্ধারণ করতে পারতো না, সেই কারণে এই জিনিসটি তৈরি করা হয়েছিল। এবং এই যে উচ্চতা বিশিষ্ট একটি ঘড়িঘর, সেই উচ্চতা বিশিষ্ট হওয়ার কারণ হচ্ছে এটাই যে এই যে ব্যবসা বাণিজ্য যারা করতো তারা এই ঘড়িঘর দেখেই সময় নির্ধারণ করতে পারতো, কারণ নদী থেকে এই জিনিসটি খুব সুন্দরভাবে দেখা যায়। এই কারণে এই ঘড়িঘরটির উচ্চতা এত উঁচু, ঠিক আছে। এবার আপনাদের যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর। খুব একটা আশ্চর্য ব্যাপার, তাই না, যে কাউকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কেন জীবন্ত কবর দেওয়া হয়েছিল চলুন শুনে নিই বা জেনে নিই। তো এই যে আজিমুন্নিসা বেগম ছিলেন, ইনি ছিলেন মুর্শিদ কুলি খাঁ এর মেয়ে এবং সুজা খাঁ এর স্ত্রী। কথিত আছে যে এই যে আজিমুন্নিসা বেগম এর একটা দুরারোগ্য ব্যাধি রোগ হয়েছিল এবং সেই রোগের জন্য তার যে চিকিৎসক ছিল, সেই চিকিৎসক তাকে ছোট শিশু বাচ্চাদের কলিজা, সেই কলিজাটাকে খেতে দিয়েছিল এবং তাতে সে সুস্থ হবে। সেই কারণে এই রোগের চিকিৎসার জন্য এই প্রসেসটাকে অ্যাপ্লাই করেছিল সেই তখনকার দিনের তার চিকিৎসক। কিন্তু এটা একটা ব্যাপার খুব খারাপ হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে আজিমুন্নিসা বেগম সে এই চিকিৎসা করার পরে সুস্থ হয়ে যাওয়ার পরে এই কলিজা খাওয়ার যে ব্যাপার, বাচ্চাদের কলিজা খাওয়ার যে ব্যাপার, সেটা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছিলো। অভ্যাসে পরিণত হওয়ার পরে সে কন্টিনিউ এভাবে বাচ্চাদেরকে ধরে আনতো এবং তার যে কলিজা সেটাকে খেত। তার যে পিতা মুর্শিদ কুলি খাঁ, সে এই ব্যাপারটা নিয়ে অনেক গভীরে ভাবলো আমার মেয়ে যদি এইভাবে কলিজাগুলো খেতে থাকে তাহলে কিন্তু অনেক বাচ্চার প্রাণ হত্যা হচ্ছে।
তো সেই কারণে কি করলো, তার মেয়েকেই সে জীবন্ত কবর দিয়েছিল। তার কারণ হচ্ছে এখন যে জীবন্ত কবরটা আপনারা দেখছেন, এই জীবন্ত কবরটা এইভাবেই দেওয়া হয়েছে কেন জানেন তো? এই যে ওপরে এর মধ্যে সিঁড়ি আছে আর নিচে ওর কবরটা আছে, তার কারণ হচ্ছে এ যে পাপ করেছিল সে পাপগুলো কিছুটা যদিও মানে নিষ্পাপ হয়, সেই কারণে এইভাবে কবরটা দেওয়া হয়েছে। তার নিচে কবর দেওয়া হয়েছে এবং ওপরে সিঁড়ি করা হয়েছে এবং তার সামনে যে খেলার গ্রাউন্ডটা দেখছেন, যে মাঠটা দেখছেন, এখানে একটা মসজিদ ছিল। এই মসজিদটা ভূমিকম্পের কারণে ভেঙে গিয়েছে, এখন এই রকমই আছে দেখতেই পাচ্ছেন। কিন্তু এই যে মাঠটাতে বা এই মসজিদটাতে নামাজ পড়া হতো। এই নামাজ পড়তে যেত এর ওপর দিয়ে সবাই হেঁটে যেত, তাতে যদি এর পাপটা একটু কমে, সেই কারণে এই সিস্টেমটা তখনকার দিনে করা হয়েছিল। যে আজিমুন্নিসা বেগমের হিস্ট্রি খুব সুন্দর একটা ব্যাপার, শুনে খুব ভালো লাগলো কিন্তু খুব আশ্চর্যও লাগলো। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক তথ্য মুর্শিদাবাদের তথা ট্যুরিস্ট কাঠগোলা বাড়ি। একসময় এই প্যালেসটির মধ্যে অনেক কাঠগোলাপ গাছ লাগানো ছিল এবং সেই গাছগুলো ছিল বলেই এর নাম কাঠগোলাপ প্যালেস হয়েছিল। কিন্তু ভাষার অপব্যবহার হওয়ার কারণে এটি এখন কাঠগোলা নামকরণ হয়েছে। ঠিক আছে, এক মারোয়ারি পরিবার দুগাত পরিবারের ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপাত সিং দুগার 1873 সালে এই প্যালেসটি এবং একটি জৈন আদিনা মন্দির নির্মাণ করেন। এখানে প্রবেশ করেই আপনি বাঁ হাতে দেখতে পাবেন একটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ ব্যবহার করেই লক্ষ্মীনাথ দুগার জগৎ শেঠের বাড়ি যেতেন এবং ব্যবসা করে ফিরে আবার চলে আসতেন এই সুড়ঙ্গ পথের মাধ্যমে। এর পাশেই দেখতে পাবেন মাইকেল অ্যাঞ্জেলের একটি মূর্তি। এর ডান দিকে দেখতে পাবেন একটি চিড়িয়াখানা এবং সামনেই যে জলাশয়, যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন বিভিন্ন রং বেরঙের মাছ। এবং এই কাঠগোলা বাড়ি প্যালেসটি দেখলেন, এই প্যালেসটির ঠিক পিছনে একটি আদিনা মসজিদ। এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ি 1776 সালে দেবী শ্রী ধনুষ রাজপরিবারের পাশাপাশি এই রাজবাড়িটির প্রতিষ্ঠা করেছিলেন। সম্পূর্ণ ইতালীয় ধাঁচে এই রাজবাড়িটি তৈরি হয় এবং এই রাজবাড়িটির সামনেই আপনি দেখতে পাবেন একটি ফোয়ারা, খুব সুন্দর একটি দৃশ্য। এই যে রাজবাড়িটির ভিতরে আপনি দেখছেন ছোট ছোট ঘরের মতো তৈরি করা আছে। এই ঘরগুলোতে হিন্দুদের প্রতিটা ঠাকুরের মূর্তি এখানে তৈরি করা আছে। অনেক ঠাকুর আছে, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কোন ঠাকুর দেওয়া আছে। এই রাজবাড়িটির দোতলায় আপনি দেখতে পাবেন অনেক গ্রন্থাগার, অস্ত্রাগার, চিত্রশালা, এইসব কিছু দেখতে পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই জিনিসটা আপনাদের আমি দেখাতে পারছি না, তার কারণ এখানে সম্পূর্ণভাবে ক্যামেরাটা নিষিদ্ধ করা। এরপর আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নসিপুর আখড়া। 1868 বঙ্গাব্দে রামানুজ অনুগামী লক্ষ্মণ দাস মহারাজ আসেন ধর্মপ্রচারের জন্য মুর্শিদাবাদে এবং শ্রী শ্রী রঘুনাথ মন্দির প্রতিষ্ঠা করেন এবং রথযাত্রার প্রচলন তিনি করেছিলেন। 250 বছর ধরে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই মুর্শিদাবাদে। শোনা যায় যে নবাবী আমলে এই 5টি রথ একসঙ্গে নগর পরিক্রমার জন্য বেরিয়ে আসতো। এই রথগুলির মধ্যে সোনা, রূপা এবং পিতলের রথ রয়েছে। এরপর আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংরেজ আমলের বেবি অস্টিং গাড়ি। এই গাড়িটির মূল্য মাত্র 80 টাকা, যেটা ইংরেজরা এখানে যুদ্ধ করতে এসেছিল এই গাড়িটি নিয়ে এবং যুদ্ধে জয়লাভ করার পরে মির্জাফরকে এই গাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন ইংরেজরা পলাশির যুদ্ধের সময়। এরপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে মুর্শিদাবাদের নসিপুরে অবস্থিত জগৎ শেঠের বাড়ি। এই জগৎ শেঠ ছিলেন সেই ব্যক্তি তৎকালীন সময়ে নবাব সহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও তিনি অর্থ ধার দিতেন বা অর্থ দিতেন। বাংলা তথা মুর্শিদাবাদের সমস্ত জায়গাতেই অর্থ সরবরাহ করতেন এই জগৎ শেঠ। তার বাড়ি থেকেই এই অর্থ সরবরাহ করা হতো। এই জগৎ শেঠের অন্যতম আর একটি কালিমালিত্য পরিচয় ছিল, তিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কারিত্য কুচুটিদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম এবং তার এই কুচুটি বিদ্যা এই বাড়ি থেকেই হতো। শোনা যায় এই বাড়িটি তার আঁতুড়ঘর কুচুটি বিদ্যার জন্য। 1980 সাল থেকে এই জগৎ শেঠের বাড়িটিকে একটি মিউজিয়াম করে রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন একটি সুড়ঙ্গ পথ এবং পুরাতন যে জিনিসপত্রগুলি তিনি ব্যবহার করতেন সেই সব জিনিসপত্র এবং এই যে বাড়িটি, এর থেকে আর বেশি কিছু এখানে নেই।